আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অফ বাসারের পক্ষ থেকে তোমাদের আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য এর আগে আমার একটা ক্লাস ছিল আর্টিকেলে ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এ এবং অ্যান এর ব্যবহার। আজকে এসেছি ডিফিনিট আর্টিকেল হিসেবে দা এর ব্যবহার। তো অলরেডি এটা আমি বোর্ডে তুলে দিয়েছি দা এর রুলস। তো ডিফিনিট আর্টিকেল দা যেটা, এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে বসতে পারে। তো স্টুডেন্টরা যখন ফিল ইন দ্য গ্যাপস করতে যায়, দায়ের ব্যবহারটা তাদেরকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যাটা দূর করার জন্য আজকে একটু ভিন্ন রকম আঙ্গিকে দায়ের ব্যবহারটা আমি সাজিয়েছি। সর্বপ্রথম আমরা যদি দায়ের ডেফিনেশন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারি, তাহলে দায়ের ব্যবহারগুলো আমরা সঠিকভাবে বসাতে পারবো। দা সাধারণত 5 ভাগে ভাগ করা হয়ে থাকে, আমি সেটা বোর্ডে তুলে দিয়েছি। আমি ডিটেল এটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হবে ফ্যামিলিয়ার দা। ফ্যামিলিয়ার দাটা হচ্ছে যখন দা কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে পরিচিত করিয়ে দিবে। অ্যাজ ফর এক্সাম্পল, ছেলেটাকে ডাকো। যেহেতু বলেছে ছেলেটাকে ডাকো, এখানে কিন্তু অনায়াসে এই যে দাটা কিন্তু একটা পরিচিতি করে দেওয়ার এনভায়রনমেন্ট সে তৈরি করে দিচ্ছে। হয় যাকে বলেছে ডাকার জন্য সে আগে থেকেই জানে, নাহলে সে অবশ্যই প্রশ্ন করবে কাকে ডাকবো। এই ধরনের বাক্যে যে দাটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় ফ্যামিলিয়ার দা। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই ওয়েন্ট টু দা হাউস। যারা জানে তারা তো জানি আমি নির্দিষ্ট ওই বাড়িটাতেই গিয়েছিলাম, অথবা যারা জানে না অবশ্যই আমাকে কোশ্চেন করবে যে কোন বাড়িটিতে আমি গিয়েছিলাম। যেভাবেই হোক, যে বাক্যে নাউনটাকে সুনির্দিষ্ট পরিচয় দিতে হবে বা জানা থাকে, সেই দায়টাই হচ্ছে ফ্যামিলিয়ার দা। এরপরে আমরা আসি জেনারেলাইজিং দা। জেনারেলাইজিং দাটা হচ্ছে সিঙ্গুলার কমন যে নাউনগুলো আছে, যেমন কুকুর, পুকুরে যাব না, আমরা পশুতে যাই, সকল পশুকেই বোঝাচ্ছে। মাছের বেলায় চিন্তা করি, সকল মাছগুলোকে বোঝাচ্ছে। এইরকম একটা শুধু মাছগুলো না, এইরকম সিঙ্গুলার কমন নাউনের আগে যে দাটা বসিয়ে পুরা ওই শ্রেণীর সকলকে বুঝায়, ওটাই হচ্ছে জেনারেলাইজিং দা। ওই দাটা ওই প্রজন্মের সকলকে নির্দেশ করে। যদি আমরা বলি ধনীরা সুখী না, এই যে তো আমরা বলবো দ্য রিচ বলবো, তখন কিন্তু দ্য রিচেস না, শুধু রিচ ইউজ করবো, আমরা একটা সিঙ্গুলার হিসেবে ইউজ করবো। দাটা দিলেই পুরো জাতিটাকে নির্দেশ করবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য কাউ গিভ আস মিল্ক। এখানে সিঙ্গুলার কাউ বলতে একটা গরুকে নির্দেশ করে। যখন দা দিয়েছি তখন ওই জাতির সকলকেই বোঝায়। এই ধরনের বাক্যে দাটাকে জেনারেলাইজিং দা বলে। আমরা যখন বাক্যগুলো দেখে বুঝে নিতে হবে এটা কোন ধরনের সেন্টেন্সের আওতায় আছে দায়ের। খুব সহজে ফাইন্ড আউট করে আমরা দাটাকে বসাতে পারবো। যদি মনে করি যে এই ধরনের আমি যে ডায়ালগুলো এখানে লিখেছি, এই ডায়ালগের আওতায় যদি থাকে তাহলে আমরা দা ইউজ করব, না হলে আমরা দা ইউজ করব না, দা ইউজের কোনো প্রয়োজন হবে না। এরপরে আমরা আসি ডিফাইনিং দা। ডিফাইনিং দাটা হচ্ছে অনেকটা ফ্যামিলিয়ার দায়ের সাথেই রিলেটেড, যেটা হচ্ছে দুইটা বাক্য থাকবে, অনুচ্চারিত বা উচ্চারিত কোয়ালিফাই ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ দ্বারা সীমাবদ্ধ। নাউনের পূর্বে যে দাটা বসে সেটা হচ্ছে ডিফাইনিং দা। এটা একটা উদাহরণ। এটা সাধারণত কমপ্লেক্স যে সেন্টেন্সটা থাকে, ক্লোজ মার্কার যুক্ত যে সেন্টেন্সটা থাকে, তার আগে যে নাউনটা থাকে ওই নাউনেই সবচেয়ে বেশি দাটাকে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ ফাউন্ড দ্য রিং। আমি রিংটা পেয়েছি, আমি রিংটাকে পেয়েছি। অবশ্যই একটা প্রশ্ন আছে ফ্যামিলিয়ার দা, আমি রিংটা পেয়েছি, কিন্তু এই অবস্থা এখন ফ্যামিলিয়ার আছে।
এরপরে যখন আমরা ক্রস মার্কার যুক্ত করব তখনই সেটা হয়ে যাচ্ছে ডিফাইনিং দা হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তার মানে আই হ্যাভ ফাউন্ড দ্য রিং, যদি এতটুকুই থেকে যায় সেটা আমরা ধরে নেব ফ্যামিলিয়ার দা। যে কোনো কারণেই হোক না কেন এই ঋণ সম্পর্কে হয় আমি জানি, নাহলে অবশ্যই আমাকে অবগত করতে হবে, নাহলে আমি সেন্টেন্স সম্পর্কে কিছুই বুঝতে পারবো না। এরপরে পজিটিভ দা, পজিটিভ অ্যাডজেক্টিভ আমার, তোমার, আমাদের, তাদের, এর পরিবর্তেও কিন্তু আমরা দা বসাতে পারি। এই প্রেক্ষাপটে যে দাটা বসানো হয় সেটাই হচ্ছে পজিটিভ দা। এক্সাম্পল হচ্ছে দ্য টিচার কেপ্ট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, শিক্ষক তার হাতটি আমার বাহুতে রাখলো। এই যে দিলাম হিজ হ্যান্ড, পজিটিভ, তার হাত, এখানে আমরা হিজটাকে ইউজ না করে কি দিতে পারি, দা হ্যান্ড। বুঝে নিতে হবে যে এখানে দা হ্যান্ড বলতে শিক্ষকের হাত, এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ বসার কথা, সেটা না বসে আমরা দাটাকে ব্যবহার করেছি। এরপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল দা। ইনস্ট্রুমেন্টাল দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাঝে দা বসে যখন দুটা বস্তুর মধ্যে তুলনা করানো হয়, এই ধরনের বাক্যে যে দাটা বসে সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল দা। যেমন যত তত, এই যে বাংলা কথায় যত তত থাকলে আমরা দেখে অবশ্যই দা ব্যবহার করতে হয়, এই দাটাকে ইনস্ট্রুমেন্টাল দা বলে। ডিয়ার স্টুডেন্ট, তো এই জিনিসগুলো খেয়াল রাখবা, বাক্যটা পরে যে কয়টা আমি সংজ্ঞা দিলাম এই সংজ্ঞাগুলো তোমরা বাক্যের সাথে মিলিয়ে দেখবা কোনটার আওতায় পড়ে, তাহলে তোমাদের দা বসবে কি বসবে না এটা যে রকমের নির্ণয় করতে পারবা, সাথে সাথে তোমাদের বাক্য সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাধারণত ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়, ব্যাপকতা তোমরা ভালো করেই জানো। তারপরও ইজি যদি কোনো মেথড থাকে, এজন্যই কিন্তু স্টুডেন্টরা ইউটিউব চ্যানেলের সাথে সার্চ দিয়ে থাকে, যেন একটু এক্সট্রা অর্ডিনারি স্টাইলে তারা যেন ক্লাসগুলোকে আয়ত্ত করতে পারে, সেই প্রেক্ষাপটে আমার এই ক্লাস। এরপরে দা কতগুলো বাক্য আছে যেগুলোতে ন্যাচারালি দাকে ব্যবহার করা হয়, এটার এক্সট্রা কোনো নিয়ম নেই। এখানে একটা কবিতা আছে, ছন্দ আছে, এই ছন্দটা যদি মনে রাখতে পারি তাহলে দায়ের ব্যবহারটা আমাদের আরো সহজ হয়ে যাবে। আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ। নদী বলতে সকল নদীর ক্ষেত্রে ন্যাচারালি আমাদেরকে দা বসাতে হবে, এক্সট্রা এর কোনো নিয়ম নাই, কখন বসাবো কখন বসাবো না, নদী থাকলে আমাদের দাটাকে বসাতে হবে। সাগরের আগেও ঠিক তাই। দ্বীপপুঞ্জ বলতে এটা সমারোহ, সমষ্টি, এটা কিন্তু একটু প্লুরাল। দ্বীপের যে সমষ্টিগুলো থাকে, কয়েকটা দ্বীপ মিলে যে নামটা হয়, সেটার জায়গায় আমাদের অবশ্যই দাকে ব্যবহার করতে হবে। জাহাজ আদি, সকল জাহাজের নামের আগে দা বসাতে হবে। এরপরে গিরিপুঞ্জ, এটাও ঠিক, সিঙ্গেল, গিরি মানে পর্বত, সিঙ্গেল কোনো পর্বতের আগে কখনো দা বসানো হবে না যদি নির্দিষ্ট করে না বোঝায়। আর গিরিপুঞ্জ বলতে কয়েকটি পর্বত একত্রে হয়ে সমষ্টি হয়ে যখন পর্বতমালা বলা হয়, কিছু নাম আছে, ঠিক সেখানে আমাদের ন্যাচারালি দাকে ব্যবহার করতে হবে। জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, সকল জাতি, বাঙালি জাতি, হিন্দাস জাতি, সকল ব্রিটিশ, মালয় বা মালয়েশিয়ান, এই ধরনের জাতির যখন নাম আসবে সেখানে ন্যাচারালি আমাদেরকে দা বসাতে হবে। ধর্ম, যতগুলো ধর্ম আছে, দা, মুসলিম, হিন্দাস, খ্রিস্টিয়ানস, অবশ্যই এখানে আমাদের দা বসাতে হবে। ধর্মগ্রন্থ, পবিত্র যে ধর্মগ্রন্থ গুলো আছে, দ্য কোরআন, হলি কোরআন, দ্য বাইবেল, ত্রিপিটক, এই যে ধর্মগ্রন্থের আগে অবশ্যই দা বসাতে হবে। কোর্ট, সিনেট, সংবাদপত্র, আমরা ছোটকাল থেকে সংবাদপত্র পড়েছি, প্রত্যেকটা সংবাদপত্রের আগে আমরা ন্যাচারালি দাটাকে ব্যবহার করতাম, এখানে ন্যাচারালি দাকে ব্যবহার করতে হবে। এবং সিনেট এবং কোর্টগুলোর আগেও সাধারণত দা জাজ কোর্ট, দা সুপ্রিম কোর্ট, দা হাইকোর্ট, অবশ্যই এখানে দা ব্যবহার করতে হবে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। চন্দ্র বলতে সকল, চন্দ্রের আগে আমাদেরকে, চাঁদের আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। সূর্যের আগেও আমাদের ন্যাচারালি দা ব্যবহার করতে হবে। গ্রহ এবং তারা, যতগুলো প্ল্যানেট আছে প্রত্যেকটা প্ল্যানেটের আগে ন্যাচারালি দা বসাতে হবে। তারা যেগুলো আছে, আমার যে তারাগুলো আমরা সাধারণত জানি, বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি, সেই সমস্ত তারকার আগে দা ব্যবহার করতে হবে। আরো আছে বিশ্ব তারা, মানে আমাদের ওয়ার্ল্ড, অবশ্যই
দা ছাড়া আমরা কখনোই ওয়ার্ড ব্যবহার করব না। এরপরে দিক তারিখ। দিক বলতে আমাদের কিন্তু যে দিকটা, চারটা দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অবশ্যই এগুলো বলার আগে আমাদের দাটাকে উচ্চারণ করতে হবে তারিখের আগে। অন দ্য ড্যাশ ডে, এই ধরনের ক্ষেত্রে দা। এরপর আছে যত তত। যত তত একটু আগে যেটা আমি 5 নাম্বার ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল যে দাটা ছিল, ব্যবহারটা ছিল, সেটা হলো এটা। এদের আগে দা বসে শাস্ত্রবিধি মতো, কোনো নিয়ম নাই, ন্যাচারালি এখানে আমাদের দাকে বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এবার তোমরা নিজে একটু প্র্যাকটিস করে এই ফর্মুলাটা আয়ত্ত করে নিজে নিজে প্র্যাকটিস করে দেখবা যে দায়ের ব্যবহারটা অনেক সহজ হয়ে গেছে তোমাদের কাছে। ধন্যবাদ তোমাদেরকে। নেক্সট আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।